আমাদের যাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের কথোপকথনে। আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ খান, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যা কিছু এই মুহূর্তে বাংলাদেশে চলছে, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে, এটা কি স্বাভাবিক কোনো প্রক্রিয়া নাকি একেবারে অস্বাভাবিক মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা রইল। না, এই মুহূর্তে আসলে বাংলাদেশ যেভাবে চলছে এইভাবে চলার কথা ছিল না। অত্যন্ত দুঃখজনক ভাবেই বলতে হচ্ছে যে এই সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল তারা আসলে আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। সরকারের 7 মাস অতিবাহিত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সরকার নাকি রাষ্ট্র সংস্কারই শুরু করেনি, যেটি আমাদের প্রধান উপদেষ্টা নিজেই বিবিসি সাক্ষাৎকারে জানিয়েছেন। অর্থাৎ রাষ্ট্র সংস্কার যেহেতু 7 মাসে শুরু হয়নি, আগামী আরো 7 মাসে শুরু হবে কিনা বা আদৌ তারা করতে পারবে কিনা সেটি নিয়ে আসলে জনমনে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে। এবং গণহত্যার বিচারের কথা তারা বলছে, কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে তারা কিভাবে আনবে বা কিভাবে শেখ হাসিনার বিচার করবে সেই বিষয়টি আসলে স্পষ্ট করছে না। তারা বলছে যে রায় ঘোষণা করবে। এখন রায় দিয়ে দিলেই তো আর শেখ হাসিনার ফাঁসি হয়ে যাচ্ছে না বা শেখ হাসিনার শাস্তি হচ্ছে না, কারণ শেখ হাসিনা ভারতে অবস্থান করছে। ওবায়দুল কাদের বাংলাদেশে 3.5 মাস তিনি নিরাপদে ছিলেন। সেই সময় অপারেশন ডেভিল হান্ট চালু করা হয়নি বা শুরু করা হয়নি। চোর যখন পালিয়ে গেছে তখন তাদের মাথায় বুদ্ধি বেড়েছে, তারা এখন এই হান্ট ঘোষণা করেছে। এখন কি হচ্ছে? এখন মূলত নিরীহ এবং সাধারণ আওয়ামী লীগকে গ্রেপ্তার করা হচ্ছে। দেখেন, যারা অপরাধ করেছে তারা কেউ বাড়ি ঘরে নাই, তারা পালিয়ে আছে, হয় দেশের বাইরে বা নিজের বাড়ি ছেড়ে অন্য এলাকায়, অন্য জেলায় বা ঢাকা শহরে। এখন আপনি যাদেরকে ধরতেছেন বাসা বাড়ি থেকে, তারা তো আসলে অপরাধী না, তারা জানে যে আমরা অন্যায় করি নাই, আমরা গণঅভ্যুত্থানে আমরা হয়তো চুপ ছিলাম, কিন্তু আমরা জনগণের বিপক্ষে অবস্থান নিইনি। তো এই ধরনের আওয়ামী লীগ ধরে তো আসলে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন না। ন্যায় বিচার মানে কি? ন্যায় বিচার মানে দল মত নির্বিশেষে যিনি অপরাধ করবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু এই সরকার আসলে কতটুকু ব্যবস্থা গ্রহণ করতে পারছে? অপরাধীরা আসলে আমার মনে হয় বিভিন্ন ভাবে সরকারের সাথে লিয়াজু করেছে। অন্যথায় সাবের এবং মান্নান তাদের মতন অপরাধী কিভাবে জামিন পায়? এরা তো আওয়ামী লীগের রাঘব বোয়াল, এরা জামিন পেয়ে গেছে আর অসংখ্য। দেখেন, আমি যেহেতু রাজনীতি করি, তো অনেক সাধারণ মানুষ কিন্তু আমার সাথে যোগাযোগ করে, অনেক নিরীহ সাধারণ আওয়ামী লীগ কিন্তু নানান ভাবে কিন্তু বলে যে ভাই আমরা তো অপরাধ করি নাই, আমাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে, কেন হয়রানি করা হচ্ছে, কেন আমাদের বিরুদ্ধে মামলাবাজি করা হচ্ছে। এগুলো কিন্তু ঘটছে। আমি যখন ঝিনাইদহ হতে যাই, অসংখ্য মানুষ কিন্তু তারা কিন্তু এবং অভিযোগ করে। তো আমি তো আসলে রাজনীতি করি, ঠিক আছে, আওয়ামী লীগের আমি নিষিদ্ধ চাই, সেটাও ঠিক আছে, কারণ আওয়ামী লীগ পরপর 2বার গণহত্যা চালিয়েছে, একবার 71-এর পরে, একবার আপনার 24-এ। আমি আর চাই না যে এই ব্যানারটি ব্যবহার করে আর কোনো গণহত্যা বাংলাদেশে পরিচালিত হোক। কিন্তু এর মানে এই নয় যে আওয়ামী লীগের সবাইকে আপনি গ্রেপ্তার করবেন, সবাইকে আপনি মামলা দিয়ে হয়রানি করবেন, আপনি সবার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আপনি যদি সবার বিরুদ্ধে ব্যবস্থা নেন তাহলে এই সমাজ রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে। সুতরাং একমাত্র অপরাধী আওয়ামী লীগের মধ্যে যারা ছিল, যারা হত্যায় নিমগ্ন হয়েছে, যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। এবং আওয়ামী লীগ ব্যানারটি যেহেতু কলুষিত হয়ে গেছে, গণহত্যাকারী দল, গণহত্যাকারী ব্যানার, সুতরাং এই ব্যানারটি আপনি নিষিদ্ধ করেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে যা কিছু চলছে আমরা কি বলতে পারি সরকারের পক্ষ তো সরকার নিজে পক্ষ হয়ে গেছে এবং পক্ষ হয়ে আওয়ামী বিরোধী রাজনীতির মাধ্যমে তারা টিকে থাকার চেষ্টা করছে, অথবা যেই নতুন রাজনৈতিক দলটি এলো জাতীয় নাগরিক পার্টি, সেটিকে আপনি বলবেন যে তাদের সামনে একমাত্র রাজনৈতিক পুঁজি হচ্ছে আওয়ামী বিরোধী রাজনীতি এবং সরকারের পৃষ্ঠপোষকতায় সবকিছু চলছে? আসলে তারা কি ধরনের রাজনীতি করতে চায় সেটি স্পষ্ট না। তারা এক এক সময় এক এক ধরনের বক্তব্য জাতির সামনে হাজির করছে। আমার মনে হয় তাদের আগে বসা উচিত, বসে আসলে তাদের কর্মসূচি কি হবে, অর্থাৎ তারা কি চায়, তাদের পরিকল্পনা কি, তাদের রোডম্যাপ কি, সেটি প্রকাশ করলে ভালো হবে। তাদের ঘোষণাপত্র এখনো পর্যন্ত প্রকাশ করেনি, গঠনতন্ত্র প্রকাশ করেনি। তো আমার মনে হয় যে এক এক সময় এক এক ধরনের দাবি না করে তাদের উচিত হবে তাদের স্পষ্ট দাবি কি, কর্মসূচি কি, সেটা জাতির সামনে হাজির করা। অন্যথায় জনগণ কিন্তু বিভ্রান্ত হবে। শুধুমাত্র আওয়ামী বিরোধী রাজনীতি করছে এটি বললে আসলে ভুল হবে। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন তাদের কমিটিতে অন্তর্ভুক্ত হচ্ছে, সেটির প্রমাণ গণমাধ্যমে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। তো আপনি যদি এটি বলেন যে শুধু আওয়ামী বিরোধী রাজনীতি, আমি তো দেখছি না, বরং আওয়ামীকরণ সেটিও কিন্তু চলছে। তো সব মিলিয়ে আসলে আমার মনে হয় যে দেখেন, বাংলাদেশে বিএনপি, জামাত, আমরা সহ অন্যান্য যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি, এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগ আলাদা বা তাদের দর্শকরা আলাদা একটা শক্তি, আলাদা একটা বলাই। এর বাইরে আমরা যারা ছিলাম গণঅভ্যুত্থানে একসাথে অংশ নিয়েছি, আমরা আলাদা আরেকটি শক্তি। আমরা কিন্তু এখন এই নিজেদের ভিতরে কামড়াকামড়ি, নিজেদের ভিতরে মারামারি, নিজেদের ভিতরে গ্যাঞ্জাম, নিজেদের ভিতরে দখলদারিত্ব, নিজেদের ভিতরে রাজনীতি ভাগাভাগি, নিজেদের মত পার্থক্য, এইগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি। আমরা যে জাতীয় ঐক্য সংহতির কথা বলছিলাম, সেই ঐক্য ধরে রাখার দায়িত্ব ছিল এই সরকারের, কিন্তু এই সরকার সেই ঐক্য ধরে রাখতে ব্যর্থ হয়েছে। সরকার যখন একটি দলকে আপনার আশীর্বাদ করে, সরকার যখন একটি দলকে আপনার আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে শুভকামনা ব্যক্ত করে, সরকারের উপদেষ্টারা যখন শুভকামনা জানায়, প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব যখন বলেন যে ছাত্রদের একটি দল গঠন করা উচিত এবং একই সাথে ছাত্ররা যদি দল গঠন না করে তাহলে সেই আগের স্টাইলে কিন্তু ক্ষমতা দখল হয়ে যাবে, আগের ব্যবস্থা ফিরে আসবে। তার মানে এই যে নতুন দল গঠিত হয়েছে, আমার কাছে যেটি মনে হচ্ছে যে উপদেষ্টারা তারা আলোচনা করেই মূলত এই দলকে তারা শুভকামনা জানাচ্ছেন, এই দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কেউ কেউ কাজ করছেন, এবং এই উপদেষ্টারা অবশ্যই এই দল গঠনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত না হলেও পরোক্ষভাবে জড়িত আছে। তো আমি এই দলটিকে শুধুমাত্র ছাত্রদের দল কেউ কেউ বলছে, আমি এটি বলতে আসলে রাজি না। আমি মনে করি এটি উপদেষ্টাদের দলও বটে। আপনার এই মুহূর্তে এসে কি মনে হয় 7 মাস পর এসে সরকারের কোথাও কোনো কি সফলতা আছে? কোন জায়গায় সাধারণ মানুষের মূল্যস্ফীতিতে তাদের যে নাভিশ্বাস, অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে নতুন যে বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান তিনি বললেন ইতিহাস সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা পার করছে দেশ অর্থনীতিতে, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি, যে মন্ত্রণালয় বললে কেন আপনার দৃষ্টি কোন ধরনের সফলতা আছে এই 7 মাসে, নাকি সফলতা আশা করাটা ভুল? আজকে সকালে আপনাকে যদি আমি বলি, আজকে সকালে একজন
সরকারি কর্মকর্তা আমাকে মেসেজ দিয়েছে, মানে হোয়াটসঅ্যাপে। হয়তো সে আপনার সারা রাত এক ধরনের দুশ্চিন্তার মধ্যে ছিল, এরপরে মেসেজটি দিয়েছে। আমি আমার পেজে এবং আমার ফেসবুক আইডিতে এটি আসলে পোস্ট করেছি। আমি একটু শোনাই, 1 মিনিট লাগবে। প্রমোশন, পোস্টিং, ট্রান্সফারের জন্য অতীতের যে কোনো সময়ের চেয়ে মহা ধুমধামে ঘুষ, দুর্নীতি, তদবির বাণিজ্য চলছে। এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দেশ রসাতলে যাবে অতি শীঘ্রই, কারণ এরাই দেশটা চালায়। টাকা দিয়ে পোস্টিং নিয়ে তার পক্ষে আর যাই হোক ন্যায় আশা করা যায় না। আপনি টকশো বা বিভিন্ন ফোরামে অনেক শক্ত কথা বলেন, এই বিষয়ে আপনার নজরে আনার এই বিষয়ে আপনি সরকারের নজরে আনার চেষ্টা করবেন বলে আশা করি। শত নীতিবান অফিসাররা খুবই হতাশ ও মনোকষ্টে আছে এখন। যার অঢেল 2 নম্বরই টাকা নেই, তার যথাসময়ে ন্যায্য প্রমোশন এবং পোস্টিং নেই। সরকারি কর্মকর্তা হয়েও এসব কারণেই অনলাইনেও যেমন অ্যাক্টিভ ছিলাম, সরকারি সরাসরি ছিলাম, এই কারণে বেশি হতাশ। এমনটা হবে মোটেও আশা করিনি। সরকারি প্রতিষ্ঠান সমূহের জন্য বড় ধরনের রিফর্ম দরকার। তাছাড়া দুর্নীতিবাজদের চক্রে এদেশের মানুষের ভাগ্য ভালো থাকবে। অন্য কোথাও তো বলতে পারছি না, তাই আপনাকেই লিখলাম। একজন সরকারের কর্মকর্তা আমাকে এই মেসেজটি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে দেশের আসলে কতটুকু রিফর্ম হয়েছে, কতটুকু পরিবর্তন হয়েছে। আমার কাছে যেটি মনে হচ্ছে যে সরকারের সক্ষমতা ছিল, সরকারের সদিচ্ছা থাকলে অনেক কিছু করা সম্ভবপর ছিল, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ আমার কাছে মনে হচ্ছে ষড়যন্ত্রকারী রয়েছে। তারা দেশটা ভালো থাকুক তারা আসলে চাচ্ছে না, দেশের জনগণ ভালো থাকুক তারা চাচ্ছে না। তাদের মধ্যে অনেকে নিয়োগ বাণিজ্য, তদবির বাণিজ্য, তাদের মধ্যে অনেকে আসলে লুটপাটে ব্যস্ত রয়েছে। আপনি একটু জবাবদিহিতার মধ্যে রাখতে হয়। তো রাষ্ট্র তো আসলে ভেঙে পড়েছে এখন। তো আমি যেটি মনে করি যে এই রাষ্ট্র এখন অরক্ষিত। আপনি কি করবেন? আপনার কাছে কোনো জবাবদিহিতা আছে? আমি কি বলবো করবো, আমার কাছে কোনো জবাবদিহিতা আছে, স্বচ্ছতা আছে? নয়। সরকারের থেকেই তো শুরু হতে হবে। 7 মাসে তাদের রাষ্ট্র সংস্কারের ছিটে ফোটাও আমরা দেখতেছি না। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই অবনত হয়েছে, আপনার ধর্ষণ বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে, লুটপাট বেড়ে গেছে, চাঁদাবাজি বেড়ে গেছে, দখলদারিত্ব বেড়ে গেছে। এখন তো আমরা যে আমলে রয়েছি স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত এত দুর্বল এবং ভঙ্গুর অবস্থায় আমরা ছিলাম না। এই সরকার ইতিহাসের সবথেকে দুর্বল সরকার। সরকার চাইলে কিন্তু সরকারের কাঠামো শক্তিশালী করা সম্ভব। আমরা বলেছিলাম যে এনজিও ব্যক্তিত্বই শুধুমাত্র আপনাদের আস্থাভাজন কেন হবে? আমরা বলেছিলাম যে আপনার 2-1টি সংগঠনের ব্যক্তিত্বই কেন আপনার এত আস্থাভাজন হবে? আপনাদের বন্ধু বান্ধবের সার্কেলের বাইরে বের হয়ে আসেন, এর বাইরে অনেক যোগ্য লোক আছেন, কিন্তু তারা নাকি এই এনজিও ব্যক্তিত্ব এবং গ্রামীণ অধিকার পরিষদের বাইরে নাকি তারা আস্থাভাজন ব্যক্তি খুঁজে পাচ্ছে না। এই কারণে এই অযোগ্য পরিষদকে নিয়েই তারা রাষ্ট্র সংস্কার করতে চায়। দেখেন, আমি যেটি মনে করি যে রাষ্ট্র সংস্কার করার আগে উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে, উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। 7 মাসে তারা এখন পর্যন্ত গণহত্যা বিচার কতটুকু করতে পেরেছে? আওয়ামী লীগের পান্ডাদেরকে, অপরাধীদেরকে কয়জনকে ধরতে পেরেছে? শেখ পরিবারের কয়জনকে ধরতে পেরেছে? আপনি চুনুপুটি ধরতেছেন, শেখ পরিবারের কাউকে ধরতেছেন না। যারা 14-15 বছর অর্থ পাচার করেছে কয়জনকে ধরেছেন? যে সকল ব্যবসায়ীরা বলেছিল জাহান্নামেও যাবো শেখ হাসিনার সাথে, জান্নাতেও যাবো শেখ হাসিনার সাথে, আজীবন থাকবো শেখ হাসিনার সাথে, তাদের বিরুদ্ধে আপনি কেন ব্যবস্থা গ্রহণ করেন নাই? অন্তত এই প্রফেসর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে ওই ব্যবসায়ীদের কাছ থেকে কারা লেনদেন করেছে খতিয়ে বের করেন। আজকে মানে আপনি স্বচ্ছতার কথা বলছেন, আপনি বলছেন যে আপনাকে নাকি ধনীরা ফান্ডিং করতেছে। আপনি এত স্বচ্ছ হলে সেই ধনীদের নাম আপনি বলেন। আপনি আমেরিকা ইউরোপের স্টাইলে রাজনীতি করতে চান, আপনি পাবলিকলি কার কাছ থেকে কতটুকু পেলেন আপনি বলতে পারেন না? আপনি ধনীদের কথা বলতেছেন। তার মানে কোন ধনীরা আমরা জানতে চাই? শেখ হাসিনাকে যে ধনীরা বলেছিল জান্নাতে আপনাদের সাথে থাকবো, জাহান্নামের সাথে থাকবো, ওই ধনীরা কি এখন বাঁচার জন্য আপনাদের ফান্ডিং করতেছে কিনা সেটি নিয়ে তো জনমনে প্রশ্ন তৈরি হয়েছে এই মুহূর্তে। আপনি বলছেন যে প্রধান উপদেষ্টার প্রতি আমাদের সবার আস্থা আছে, তিনি ভালো কিছু করবেন বা নির্বাচনের টাইম ফ্রেম অথবা রোডম্যাপ ঘোষণা করবেন। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি। তো কিন্তু আমরা দেখছি যে আন্তর্জাতিক গণমাধ্যম, রয়টার্স হোক কিংবা অন্য কোনো গণমাধ্যম হোক, ওয়াশিংটন পোস্ট হোক, বিবিসি হোক, সব জায়গাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে যাবতীয় সব বিষয়ে যে নেগেটিভ আমরা সিনারিও গুলো দেখছি, সেই তার সবকিছু অস্বীকার করা এক ধরনের প্রবণতা আমাদের প্রধান উপদেষ্টার মধ্যে, তার কথাবার্তায়। সেই জায়গা থেকে তার উপরে আস্থা রাখার আর কোনো জায়গা আছে কিনা? প্রধান উপদেষ্টা উচিত হবে একটু গ্রামের ভিতরে যাওয়া, একটু জ্যাম জটের ভিতরে যাওয়া, একটু পাবলিক প্লেসে গিয়ে সাধারণ মানুষকে জিজ্ঞেস করা যে আসলে সাধারণ মানুষ কেমন আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, বা দেশ কেমন চলছে, মানুষের ক্রয় ক্ষমতা আসলে বেড়েছে নাকি কমেছে, বা দেশের সামগ্রিক অবস্থাটা আসলে কি। আসলে ঘরে বসে তো অনেক কিছু বোঝা যায় না। এসি রুমের ভিতরে বসে তো অনেক বড় কথা বলা যায়, মিষ্টি কথা বলা যায়, অনেক চটকদার বক্তব্য দেওয়া যায়, কিন্তু মাঠে যখন আপনি নামবেন তখন যে রোদ, বৃষ্টি, ধুলা, মাটি, এই যে বাস্তবতা আপনাকে সম্মুখীন হতে হচ্ছে, এই বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে, এটা কিন্তু বিরাট একটা ব্যাপার। এই যে উপদেষ্টারা আছে তারা তো ম্যাক্সিমামই সুশীল বা এনজিও ব্যক্তিত্ব, তারা তো আসলে মনে করে যে রাস্তায় একটা দোলা রাস্তায় গেলে তো আমি যদি মাটিতে হাঁটি তাহলে কাদা লাগতে পারে, ধুলা লাগতে পারে, আমি অসুস্থ হয়ে যেতে পারে, আমার শ্বাসকষ্ট বাড়তে পারে। এই জায়গা থেকে তারা আসলে রাজপথে নামে না, মানুষের কাছে যায় না। তারা তাদের মতো করে যেটি ভালো মনে করে, তারা আসলে তথ্যের উপরেই নির্ভর করে আসলে সবকিছু করতে চাচ্ছে। কিন্তু তথ্য দিয়ে আসলে সবকিছু হয় না, বাস্তবতা মানতে হয়, মানুষের কাছে যেতে হয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন আপনার সিপাহী জনতার বিপ্লবের পরে তিনি ক্ষমতা গ্রহণ করলেন, এরপরে তিনি কি করেছেন? তিনি খাল খনন করেছেন, মানুষের কাছে গিয়েছেন, এবং এরশাদ যাকে স্বৈরাচার বলা হয় সে কিন্তু একই কাজ করেছে। তো আর আমি জনগণের সরকার তাদের কথা আমি বাদ দিলাম, জাস্ট আমি বললাম যে অভ্যুত্থানের পরে যারা এসেছে তারা কিন্তু এই কাজ করেছে। খালেদা জিয়াও একই কাজ করেছে, এমনকি আপনার শেখ হাসিনা লোক দেখানো হলেও কিন্তু কাজগুলো করেছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই সরকারে যারা রয়েছে তারা এই কাজগুলো আসলে কেন করছে না, অনীহা তাদের আসলে কোথায় সেটি আমাদের আসলে আপনার খতিয়ে দেখা দরকার। তারা আসলে কি চাচ্ছে? আমরা একেবারে সময় কিন্তু ষড়যন্ত্র দেখেছি। আমার কাছে সন্দেহ লাগছে যে আসলে আমরা আরেকটি ষড়যন্ত্রের মধ্যে আমরা আসলে পড়তে যাচ্ছি কিনা। আমি জনগণকে বলবো যে আপনারা সচেতন এবং সচ্চার থাকুন। আমরা দেখেছি যে আপনার ওই 11 ফখরুদ্দিন মইনুদ্দিন যখন ক্ষমতা আপনার গ্রহণ করে তখন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। যারা ওই সরকারের বিরুদ্ধে সমালোচনা করতো তাদেরকে বরং বলা হতো যে এরা আসলে আপনার অপরাধী বা এরা আসলে মানে বেলাইনের লোক।
কিন্তু পরবর্তীতে প্রমাণ হলো যারা সমালোচনা শুরু থেকে শুরু করেছিল তারাই সঠিক। তো এখন আমরা সরকারের দুর্বলতা নিয়ে আমরা কথা বলছি, সমালোচনা করছি, অনেকে আমাদেরকে নানানভাবে ট্যাকিং করার চেষ্টা করছে। দেখেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সমালোচনা থাকবে না? সমালোচনা অবশ্যই থাকবে। আমি আপনার সমালোচনা করবো, আপনি আমার করবেন। সমালোচনা না থাকলে গণতন্ত্র থাকে না, স্বচ্ছতা জবাবদিহিতা থাকে না, একজন ফেরেশতাও কিন্তু খারাপ হয়ে যায়। সুতরাং সমালোচনা থাকতেই হবে, যে যত বড়ই ব্যক্তি হোক না কেন, যত মহৎ ব্যক্তি হোক না কেন, সমালোচনা না থাকলে এই দেশটা ধ্বংস হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আমার শেষ কোশ্চেন, একেবারে শেষ কোশ্চেন, বর্তমান যে ধারা আমরা দেখছি সব জায়গা থেকে একটা অস্পষ্টতা, একটা ঘোলাটে পরিস্থিতি, এটি যদি কন্টিনিউ করে তাহলে কোন সময় আমাদের জন্য ওয়েট করছে, কোন বাংলাদেশের চেহারা আমরা দেখে যাচ্ছি? শেষ কোশ্চেন। যদি সরকার এই পরিস্থিতি আসলে পরিবর্তন না করতে পারে, তাহলে কিন্তু দেশে আরেকটি অরাজকতা সৃষ্টি হবে। মাহফুজ সাহেব বলেছে যে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করতে, তার মানে কি যুদ্ধ চলছে, তিনি নিজেই স্বীকার করেছেন। সরকার যখন মনে করছে যে দেশে যুদ্ধ চলছে, এই যুদ্ধ যেন সরকার থামায় না। সরকারের উদ্যোগটা কি? সরকারকে শক্তিশালী করার মানে সরকার কেন করতে চাচ্ছে না? পঞ্চায়েতের উপদেষ্টা থাকলে সমস্যা কি? গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তাদের অংশীদারিত্বের ভিত্তিতে সরকার গঠিত হলে, পুনর্গঠিত হলে সমস্যা কি? সরকার তো সেটি করতেছে না। সরকার ভাবতেছে যে আমার সার্কেলের মধ্যে যারা আছে তাদেরকে নিয়ে আমি দায়িত্ব পালন করবো। এটি কি সম্ভব? এই যে উপদেষ্টা পরিষদে যারা রয়েছে, এদের রাষ্ট্র চালানোর কোনো অভিজ্ঞতা নাই, এদের পাবলিক ম্যানেজমেন্ট এরা বোঝে না, এরা জনগণের সাথে সম্পৃক্ত না। তাদের মাধ্যমে আপনি রাষ্ট্র সংস্কার করবেন, এটা একমাত্র গাধারাই বিশ্বাস করতে পারে। সচেতন মানুষ কোনোভাবে বিশ্বাস করে না যে এই পরিষদের মাধ্যমে আসলে রাষ্ট্র সংস্কার করা সম্ভব। এই পরিষদের যদি আপনি সংস্কার করেন তাহলে রাষ্ট্র সংস্কার হবে। আমি মনে করি যে দেশ আসলে একটি খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। আমাদের সবাইকে আসলে ঐক্যবদ্ধ হওয়া